সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। সুবর্ণভূমির স্টুডিও থেকে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি আজকে বিকেলে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আপনারা সবাই দেখেছেন, জানেন নির্বাচনী ইশতেহারে কী কী ভালো দিক আছে। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে এই ইশতেহার মানুষের উপরে কতটা, ভোটারদের উপরে কতটা প্রভাব ফেলবে, এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আজকে সুবর্ণভূমি স্টুডিওতে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন। জনাব দেলোয়ার হোসেন খোকন, আপনাকে সুবর্ণভূমি স্টুডিওতে স্বাগত। আপনাকেও ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, যেভাবে বলছিলাম যে একটি নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করাটা সারা পৃথিবীর রাজনীতিতেই প্রচলিত একটি বিষয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ঠিকই, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নির্বাচনী ইশতেহার থেকে তারা সরে গিয়েছে, নির্বাচনী ইশতেহারের ব্যত্যয় ঘটেছে। তো আমরা সবাই জানি যে দীর্ঘ 15.5 বছরের জুলুমের শাসনের অবসানের পর, ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী বিতাড়িত হওয়ার পর একটি নতুন বাংলাদেশে এখন আমরা বসবাস করছি। আমরা প্রত্যাশা করতে পারি পূর্বের ট্র্যাডিশন ভেঙে দিয়ে এবার যে ইশতেহার প্রচার করা হয়েছে, প্রকাশ করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, আমরা জানি না কারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন। জনগণ যাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পাঠাবেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা প্রত্যাশা করি সেই ইশতেহারের মোটা দাগের যে বিষয়গুলো আছে, প্রধান যে বিষয়গুলো আছে, সেগুলো তারা বাস্তবায়ন করবেন। তো ইশতেহারটাকে আমরা কিভাবে দেখব, কিভাবে দেখা দরকার, বাংলাদেশের জনজীবনে আসছে যে নির্বাচন, সেই নির্বাচনের উপরে এই ইশতেহারের কী প্রভাব, সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবেন জনাব দেলোয়ার হোসেন খোকন। জনাব দেলোয়ার হোসেন খোকন, আপনি নিশ্চয়ই ইশতেহারটি পড়েছেন। জি। আচ্ছা, আমরা দেখেছি যে ইশতেহারে বিএনপি খুবই গুরুত্বের সাথে কয়েকটি বিষয় উপস্থাপন করেছে। 9টি মূল বিষয় রয়েছে। এর বাইরে প্রথম যে বিষয়টি আমি লক্ষ্য করেছি সেটি হলো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমরা প্রথম থেকেই নির্বাচনী কর্মকাণ্ডে আসার আগে থেকেই আমরা বিগত সরকার আমলেই বিএনপি 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিল। আপনারা জানেন যে একটি অন্তর্ভুক্তিমূলক এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্য সামনে নিয়েই আমাদের 31 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং তারই আলোকে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। এবং এই নির্বাচনী ইশতেহারে আপনারা জানেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অর্থাৎ আমাদের প্রথম কাজ এখানে উল্লেখই করেছেন আমাদের বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব। উনি বলেছেন যে আমাদের প্রথম কাজই হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং সমাজের সর্বস্তর থেকে দুর্নীতি নির্মূল করার জন্য প্রয়োজনে দুর্নীতির যে আইনগুলো সংস্কার করা হবে এবং একই সাথে আইন শৃঙ্খলা উন্নয়ন নিয়ে আমাদের, যদি আমরা জনগণের ভোট নিয়ে আমরা সরকার গঠন করতে পারি, আইন শৃঙ্খলা উন্নতি ঘটানো একই সাথে আমাদের প্রথম, এটাকেই এমফেসিস দেওয়া হয়েছে প্রথমে। তার পাশাপাশি আপনারা জানেন যে আমাদের যে 9টা কর্মসূচি, যে মানে 9টা মূল বিষয়ে মেইনলি ফোকাস করা হয়েছে, 51 দফা আসলে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে 9টা কর্মসূচির মধ্যে যেটা মানুষের, মহিলাদের বিশেষ করে যাদের আর্থিক অনটনে আছে, নারী সংক্রান্ত এসব অন্যান্য ইস্যু নিয়ে আমরা একটু পরে আসছি। আপনার কাছে একটি সম্পূরক প্রশ্ন আমার। জি জি। আমাদের দেশে যে দুর্নীতি, এই দুর্নীতিটা আসলে আপনি ইশতেহার ঘোষণা করে নির্মূল করতে পারবেন, ব্যাপারটা তো এত সহজ না। বাংলাদেশের কাঠামোগত একটি সমস্যা দুর্নীতি। সমস্ত স্তরে যখন দুর্নীতি পৌঁছে যায় তখন সেটা নির্মূল করা নিশ্চয়ই একটা ইশতেহার ঘোষণা করার মাধ্যমে সম্ভব না। এখানে রাজনৈতিক সদিচ্ছা এবং
ব্যাপক সংখ্যক মানুষের যারা স্টেক হোল্ডার আছেন বিশেষ করে তাদের সম্পৃক্ততা ছাড়া এই দুর্নীতি কি বাংলাদেশ থেকে নির্মূল করা অথবা কমিয়ে আনা কি সম্ভব? না না, সেটা তো অবশ্যই ঠিক। যদি আসলে আমরা যে অঙ্গীকার করেছি যে একটি অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিমূলক অঙ্গীকার, জনগণের কাছে অঙ্গীকার, অর্থাৎ এই অঙ্গীকারটা যদি আমরা সঠিকভাবে আমরা সে জায়গায় থাকলে, আপনি যে স্টেক হোল্ডারদের কথা বললেন, যাদের কথা বললেন, অর্থাৎ সরকারি যে সমস্ত যন্ত্র যারা এটার সাথে যুক্ত থাকে, সেখানে আসলে কঠোরভাবে যে আইনগত সংস্কার করে সেখানে নিয়ন্ত্রণের ব্যাপারে সদিচ্ছাটাই আসল কথা। এবং আমাদের চেয়ারম্যান মহোদয় উনি প্রথম থেকেই আসলে উনি বাংলাদেশে আসার আগের থেকেই এই বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করেছেন, কারণ দুর্নীতি বাংলাদেশের জন্য একটি সবচেয়ে, আজকে যে পরিণতি বাংলাদেশ আজকে যে জায়গায় আসছে, এর প্রধানতম সমস্যাটাই হচ্ছিল দুর্নীতি। অর্থাৎ দুর্নীতিকে উনি সে কারণে প্রথমে এনেছেন, দুর্নীতিটা দমন করার জন্য দুর্নীতি মুক্ত একটি অবস্থা তৈরি করা দরকার। এটা শুধু দুর্নীতি মুক্ত করার সাথে অনেক কিছু যুক্ত, যেমন আমাদের গরিব দেশ, আমাদের বিদেশি বিনিয়োগ, এটারও পূর্বশর্ত থাকে দুর্নীতির বিষয়গুলো। আপনারা জানেন যে পদ্মা সেতু গত সরকারের আমলে যেটা বিশ্ব ব্যাংকের যে প্রকল্পটা তারা উইথড্র করে নিল এই দুর্নীতির জন্য, দুর্নীতির অভিযোগ। অর্থাৎ বড় বড় প্রকল্প জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, আজকে বাংলাদেশের উন্নয়নের জন্য যে সমস্ত, আমাদের তো গরিব দেশ, আমাদের তো বিদেশি সাহায্য অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে দুর্নীতিকে যদি আমরা নির্মূল করতে না পারি, এটাকে যদি আমরা সে জায়গায় পৌঁছাতে না পারি, তাহলে সম্ভব না। তো সে কারণে এটি আমাদের অঙ্গীকার। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমরা আজকে এটা বলবো, যে কথাটি আপনারা বলেছেন প্রথমে, অনেকেই বলে থাকে যে আমরা বলবো, কিন্তু পরবর্তীতে এটা কতটুকু কার্যকর হবে। যদি না হয় তাহলে জনগণ তো আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আর আমরা তো এটাকে ব্যবসা হিসেবে নিচ্ছি না। আমাদের মূল নীতি হচ্ছে বাংলাদেশের জনগণ সবার আগে বাংলাদেশ, এই যেটা আমাদের স্লোগানে আছে, সবার আগে বাংলাদেশ। অর্থাৎ আজকে কারোর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, নেতাদের পকেট ভারী করার জন্য তো আমরা রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছি না। জনগণের ভাগ্য উন্নয়ন এবং সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নতি করা, অর্থাৎ আমরা আগে যে ডেভেলপমেন্ট কাজগুলো করেছি আগামীতেও করব। পাশাপাশি অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য সাধারণ মানুষের পরিবারের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন একটি পূর্বশর্ত। এবং যখনই, এবং সে কারণেই আপনি অবশ্য আমাকে একটু আটকে দিয়েছিলেন মহিলাদের ব্যাপারটা, নারীদের বিষয়ে আমরা আসছি পরে, দুর্নীতি সংক্রান্ত ইস্যুতে আরো এটার সাথে মহিলাদের একটা বিষয় আছে, সেটা হলো যে অর্ধেকের বেশি এখন আমাদের ইয়ে হচ্ছে নারী। তো নারীদেরকে কর্মসংস্থান, নারীদেরকে এই অর্থনৈতিক উন্নয়নের কাজ এর মধ্যে নিয়ে আসা, দুর্নীতি দমন করে যদি আমরা নতুন নতুন প্রকল্প আনতে পারি, বিভিন্ন ইয়ে করে, আজকে যদি তাতে প্রতিটি পরিবারের উন্নতি সাধিত হবে। এবং বাংলাদেশটা ইনশাল্লাহ আগামীতে অন্যান্য, আজকে ভিয়েতনাম, সিঙ্গাপুর, অন্যান্য দেশ যেভাবে উন্নতিতে গেছে, মালয়েশিয়া, আমরা সে জায়গায় নিয়ে যেতে সক্ষম হব আশা করি। এই স্বপ্নই যে আমাদের নেতা যেটা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানটা কিন্তু এই জনগণের উন্নয়নের জন্য, আমার বা আপনার বা আমার ব্যক্তিগত বা আমার দলের প্ল্যান না, এটি সাধারণ মানুষের উন্নয়নের জন্য পরিকল্পনা। এবং আমাদের ইস্তাহারের মধ্যে আসলে সেই বিষয়টি উঠে এসছে। এবং সে কারণে দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা উন্নতিটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জনাব দেলোয়ার হোসেন খোকন, এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আছে আমার। নির্বাচনী ডামাডোল শুরু হওয়ার পরে, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরে আমরা দেখছি যে এবার আওয়ামী লীগের অনুপস্থিতিতে প্রধান দুইটা রাজনৈতিক শক্তি হিসেবে মুখোমুখি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রথম থেকেই যে বিষয়টিকে ফোকাস করা হচ্ছে, প্রতিপক্ষকে আক্রমণ করার জন্যে, ঘায়েল করার জন্য, সেটি কিন্তু দুর্নীতি। তারা যেটা সামনে নিয়ে আসার চেষ্টা করছে যে বিএনপি যখন 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল,
তখন বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। এটি তাদের আমির থেকে শুরু করে, জামায়াতের আমির থেকে শুরু করে সর্বপর্যায় থেকে বলা হচ্ছে। অর্থাৎ বিএনপি একটি দুর্নীতিগ্রস্ত দল এবং বিএনপির নেতাকর্মীরা দুর্নীতিগ্রস্ত, এটাকেই ফোকাস করার চেষ্টা করছে। তো এই যে রাজনৈতিক যে প্রচার, এই প্রচারের এগেনস্টে দাঁড়িয়ে আপনাদের যে ইশতেহারে প্রথমে খুবই গুরুত্ব সহকারে যে বিষয়টা নেওয়া হয়েছে দুর্নীতি দমন করা হবে, এটা একটি চ্যালেঞ্জ হিসেবে আপনি দেখছেন কিনা, অথবা তাদের এই যে বক্তব্য, এই বক্তব্যের বিপরীতে আপনার বক্তব্য? আপনি নিশ্চয়ই জানেন যে 2001 সালে ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগের শেষ বছরের যে দুর্নীতি, সেইটাই কিন্তু পরবর্তীতে যেটা প্রকাশিত হয় বিএনপির ঘাড়ে চাপে, এটা আমাদের ঘাড়ে চাপে। আসলে দুর্নীতি চ্যাম্পিয়ন ছিল তারা, সেটা আমাদের ঘাড়ে চাপে। তখন কিন্তু আমাদের 4 দলীয় জোটের সরকার এবং জামাতে ইসলামীও যে জোটের 4 দলীয় জোটের মধ্যে ছিল, তাদের 2জন মন্ত্রীও ছিল এবং ওনারাও এই বিষয়টি তখন উল্লেখ করেছেন যে আওয়ামী লীগের যে দুর্নীতি সেটা আমাদের ঘাড়ে চাপিয়ে আমাদের নামে তখন আওয়ামী লীগ এইভাবে প্রচার করার চেষ্টা করেছে। তো তখন কিন্তু আমরা এটাকে পরিষ্কার করেছি, আজও করি, যে সেইটা দুর্নীতি চ্যাম্পিয়ন এটা আমাদের না, আগের সরকারের শেষ বছরের যে দুর্নীতি খতিয়ান সেটা এসে যুক্ত হওয়াতে 2001 সালে আমরা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পরে যখন এটা প্রকাশিত হয় তখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশকে বলা হয়। তো সেটা আমাদের করা দুর্নীতি না। আর দ্বিতীয় বিষয় হলো যে দুর্নীতি, আপনাকে আগেই বলেছি, এটা ব্যাধি। এই দুর্নীতির কারণে আমাদের দেশটা পিছিয়েছে, দুর্নীতির কারণে দেশের সম্পদ লুণ্ঠন হয়েছে, দুর্নীতির কারণে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে দুর্নীতি করে। রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, বিশেষ করে এই 16 বছরে তারা কী করেছে এটা তো আজকে পরিষ্কার সবার সামনে চলে আসছে। তো আজকে দেশের জনগণের ভাগ্য উন্নয়ন না করে তাদের কষ্টার্জিত অর্থ আজকে পাচার হয়ে গেল। আজকে সেই কারণে দুর্নীতিকে প্রতিরোধ করা, দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করার জন্য প্রথম অগ্রাধিকার আমার নেতা জনাব তারেক রহমান সাহেব এটাকেই নির্ধারণ করেছে। আচ্ছা, দুর্নীতি প্রসঙ্গে আরেকটু যদি কথা বলি, আমরা সবাই জানি যে গত সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। যত বড় প্রজেক্ট তত বেশি দুর্নীতি, এবং পাবলিক পারসেপশন এরকম ছিল যে মেগা প্রজেক্টগুলো নেওয়া হয় মেগা দুর্নীতি করার জন্য, এবং এই দুর্নীতির অর্থ এটা দেশের বাইরে পাচার হয়ে গেছে। আপনারা যদি জনগণ যদি আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে, সেই ক্ষেত্রে আপনারা কি পাচার হয়ে যাওয়া এই অর্থ ফেরত নিয়ে আসার কোনো ব্যবস্থা নেবেন? দেখেন, দুটো বিষয় এখানে। প্রথমত, পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনার জন্য তো অবশ্যই আমাদের একটা প্রচেষ্টা আছে, যেটা আমরা আগেও বলেছি বিভিন্ন সময়, সেটা তো অবশ্যই করতে হবে। পাশাপাশি এই যে মেগা প্রজেক্ট যেগুলো, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছে যে আমাদের বিএনপি যদি সরকার গঠন করে তো বিএনপি কোনো মেগা প্রজেক্ট করবে না, কারণ মেগা প্রজেক্টটা তৈরি হয়েছে আসলে দুর্নীতি করার জন্য। এটা আওয়ামী লীগ অত্যন্ত কৌশলে, এবং কৌশলে না, পরে এটা তো ধরেন মানুষ বুঝতেই পেরেছে, এখান থেকে বিদেশে অর্থ পাচার এবং এখান থেকে লুণ্ঠনের জন্য এই মেগা প্রজেক্টগুলো তৈরি করা হয়েছে। আজকে মেগা প্রজেক্টের অবস্থা আপনি দেখছেন যে আজকে এই অল্প কিছুদিন পরেই আজকে কী অবস্থা শুরু হয়েছে। মেগা প্রজেক্টের নামে যে সমস্ত প্রজেক্টগুলো হয়েছে প্রত্যেকটা এখন হুমকির মুখে। তো এটা তাদের যেটা কাজ ছিল, তারা দুর্নীতি করে এটা নিয়ে চলে গেছে, টাকা পাচার করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা আজকে বিদেশে পাচার, ডলার বিদেশে পাচার হয়ে গেছে। আজকে একটা শূন্য অবস্থানে অর্থনীতি। তারপরে এখান থেকে আজকে ঘুরে দাঁড়াতে গেলে আমাদেরকে তো কষ্ট করতে হবে, অর্থনীতির উন্নয়ন ঘটাতে হবে, বিদেশি বিনিয়োগ আনতে হবে, এবং সেটার জন্যে দুর্নীতি বন্ধটাই প্রধান একটি বিষয়, এবং সেই কারণেই দুর্নীতির বিষয়টাকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অগ্রাধিকার দিয়েছে। আচ্ছা, আপনাদের ইশতেহারের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যেটি আপনাদের নির্বাচনেও খুব গুরুত্বপূর্ণভাবে আপনারা সামনে এনেছেন, সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। প্রত্যেকটা ফ্যামিলি যাদের প্রয়োজন আছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2500 টাকা করে প্রত্যেক মাসে প্রতিটি পরিবারের কাছে, নারীদের কাছে পৌঁছে যাবে। আরেকটা ইস্যু আছে এখানে, কৃষি কার্ড। এটা মূলত কৃষকদের জন্য। এই যে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য যে কৃষি কার্ড যে ব্যবস্থাটা করা হচ্ছে,
আপনার কি মনে হয় যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা আছে, এই অর্থনৈতিক অবস্থার মধ্যে আপনারা এটা বাস্তবায়ন করতে পারবেন? দেখেন, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে এটা নিয়ে গবেষণা করেছেন বলতে হবে। উনি যখন লন্ডনে ছিলেন তখন থেকে এটা নিয়ে কাজ শুরু করেছেন। বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে আগামী দিনের পরিকল্পনা তৈরি করেছেন এবং সেটার উপর ভিত্তি করেই উনি বলেছেন যে আমরা কতটুকু দেব প্রথম থেকে, আমরা প্রথম ইয়েতে আমরা কতটুকু দেবো, যাতে শুরুর থেকেই আমাদের প্রচেষ্টাটা থাকবে যে মহিলাদের এই ফ্যামিলি কার্ডটা দেওয়া। এটা কি মহিলাদের ক্ষমতায়নের একটি বিষয়। আপনারা জানেন যে একটি পরিবারে যখন পুরুষ সাহিত্য সমাজ, আমাদের পুরুষরা যখন আয় করে তখন মহিলারা যে শ্রম দেয় বাড়িতে, সমস্ত সংসারটা চালায়, মূল্যহীন মনে হয় অনেক জায়গায়। অনেকে বলে যে তোমরা তো বসে বসে খাও। তো কেন? কারণ আসলে তারা আয় করে না এরকম। তো আমরা যদি এই শ্রেণীর মানুষগুলোকে আমরা একটা সাপোর্ট প্রথম থেকে দেব এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, এবং যেটার মালিক হবে ওই পরিবারের গৃহিণী, যিনি গৃহিণী তার নামে কার্ডটা হবে, এবং এই ২৫০০ টাকা বা অথবা সমপরিমাণ যে মালামাল উনি পাবেন, তখন কিন্তু ওই মহিলার একটা ক্ষমতায়ন সৃষ্টি হবে এবং ওই সংসারেও তার একটা মূল্য হবে। এবং তখন থেকে মহিলাদের বাড়িতে যে একটা অবস্থান এটা তৈরি হবে। এই শ্রেণী থেকে শুরু, আস্তে আস্তে এটা আমাদের বলা হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে এটা একেবারে নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত পর্যায়ে বাড়িতে এটা পৌঁছে যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধু ফ্যামিলি কার্ড নয়, আপনাদেরকে আমরা বলেছি যে বিভিন্ন চাকরি ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের কোটাটা বাড়ানো হবে, মেয়েরা যাতে সুযোগ পায়। এবং চাকরি ক্ষেত্রে আপনি নিশ্চয়ই শুনেছেন যে আপনার পূর্বের সরকারের আমলে যেটা ছিল যে ওই চাকরি পেতে হলে তার রক্ত পরীক্ষা করে দেখা হতো সে ওই দলের লোক কিনা। তারপরে তো ঘুষ আছেই। আমাদের খুব সুস্পষ্ট ঘোষণা আছে যে মেধার ভিত্তিতে চাকরি হবে। এইবারের যে ইশতেহার, সেই ইশতেহারে আমরা দেখলাম যে এটা আছে যে মেধার ভিত্তিতেই সরকারি চাকরি পাওয়া যাবে, এর বাইরে আর অন্য কোনো কথা হবে না। আপনি জানেন যে কথা বাতিল। জি, আপনি জানেন যে বাংলাদেশে কোটা বিরোধী যে মুভমেন্ট, সেই মুভমেন্টই কিন্তু এক পর্যায়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটায় চূড়ান্ত জনবিস্ফোরণের মাধ্যমে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। তো মেধার ভিত্তিতে এই যে সরকারি চাকরিতে নিয়োগের যে বিষয়টি, এই বিষয়টি কি শেখ হাসিনার পরিণতি দেখেই আপনাদের কি বোধোদয় হলো, নাকি আপনারা দলগতভাবে এটা মিন করেন যে মেধার ভিত্তিতেই হওয়া উচিত? না, এটা আমরা তো আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, উনি কিন্তু এটা শুরু করেছিলেন, যেটা আমাদের বেগম খালেদা জিয়ার সময় আমরা সম্প্রসারিত করেছি। এবং আমাদের বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান, উনি এটা বিশ্বাস করেন বা আমরাও বিশ্বাস করি যে এই যেটা দলীয়করণ চাকরির ক্ষেত্রে, এটা যেমন ভাবে দুর্নীতি এবং স্বজনপ্রীতি জন্ম দেয়, একই সাথে আপনার মেধাহীন যারা সরকারি চাকরি করতে আসছে, মেধাহীন লোকজন চলে আসে। তো আমাদের সকল ক্ষেত্রেই এটার একটা খারাপ এফেক্ট তৈরি হয়। সেই কারণে আজকে যাদের মেধা আছে, যাদেরকে আজকে সরকারের চাকরিতে আসা উচিত, যারা আজকে সরকারের উন্নয়নের কর্মকাণ্ডগুলো যারা পরিচালনা করবে, তাদের তো মেধার প্রয়োজন। সেই জন্য মেধার বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছে। এবং এক্ষেত্রেও কিন্তু জিরো টলারেন্স, কোনো অবস্থাতেই মেধার বাইরে আমি তদবির করলাম কি আরেকজন তদবির করলো কি এটা হবে না। তো চাকরির ক্ষেত্রে এটা হবে না। আর চাকরির ক্ষেত্রে মেয়েদের একটি অগ্রাধিকারের বিষয় আছে, সেটা হলো যে মহিলাদের ক্ষেত্রে একটু অগ্রাধিকার দেওয়ার বিষয়টা এসে, যাতে এটা একটা ব্যালেন্স হয়। যে পুরুষ একেবারে অফিসে গেলে দেখা যাচ্ছে একটা অফিসে 30 জন কর্মকর্তা বা কর্মচারী আছে, সেখানে হয়তো 4-5 জন মহিলা আর সব পুরুষ। এটা যেটা ব্যালেন্সে নিয়ে আসে, অর্থাৎ আজকে মহিলাদেরও কর্মসংস্থানটা যাতে বাড়ে, এটার জন্য এটা করা হচ্ছে। আপনি দেখেছেন যে স্বাস্থ্য খাতে আমাদের যে পরিকল্পনা আছে, যে যেমন মাঠ পর্যায়ে একটা সময় টিকাদান কর্মসূচি জিয়াউর রহমান সময় শুরু হয়েছিল। পরিবার পরিকল্পনায় কর্মীরা যাদের চাকরিতে, সরকারি চাকরিতে নেওয়া হয়েছিল,
বাড়ি বাড়ি যে পরিবার পরিকল্পনা তাদের করা, সংখ্যাগরিষ্ঠই মহিলা। হ্যাঁ, সেটা সংগঠিত মহিলা। এবং এবার কিন্তু স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে এবং এই একেবারে ক্ষমতা যদি সরকার গঠনের পরপরই স্বল্প সময়ের মধ্যে প্রায় 10 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার অধিকাংশই এখানেও কিন্তু মেজরিটি মহিলাদের দেওয়ার সিদ্ধান্ত আছে। জি, আপনি দেখেছেন যে যুব সমাজ, বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ যারা কর্মোদ্যম আছে যাদের, কিন্তু কোনো কাজ পায় না, বেকারত্বের যে সমস্যা, এটি আপনাদের ইশতেহারে বলা হয়েছে যে মূলত আইসিটির উপরে গুরুত্ব দেওয়া হবে, আধুনিক যে টেকনোলজি সেই টেকনোলজির উপরে গুরুত্ব দেওয়া হবে, বিভিন্ন জায়গায় নতুন নতুন আইসিটি পার্ক তৈরি করা হবে এবং ফ্রিল্যান্সিং যারা করেন, বাইরে থেকে টাকা উপার্জন করেন, তাদের টাকাটা যাতে দেশে সহজে পৌঁছাতে পারে তার জন্য পেপ্যাল বাংলাদেশে সার্ভিসটা চালু করা হবে, যেটা সারা দুনিয়াতেই আছে, শুধুমাত্র বাংলাদেশে নাই বা এরকম দু একটা দেশে নাই। পেপ্যালের সার্ভিসটা বাংলাদেশে চালু করা হবে। এই জাতীয় বেশ কিছু চমৎকার আইডিয়া ওখানে আছে। তো আমার প্রশ্ন হলো যে এই যে তথ্য প্রযুক্তি খাতে যে ঢোকার জন্য, এবং সেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা অনেক বেশি এগিয়ে গেছে। এখন এই যে ইন্টারন্যাশনালি আপনাকে যখন কম্পিটিশন করতে হবে, তখন আপনার এই যে নতুন খাত, শেখ হাসিনার জমানায় যেটা শুরু করেছিল কিন্তু লুটপাটের কারণে সেটা এগোয়নি, তো এই নতুন খাতে ভালো করার জন্যে, এখানে সুপরিকল্পিতভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ব্যাপক মানুষের কর্মসংস্থানের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকার দরকার। সেই পরিকল্পনার ভিত্তিতেই কি এটা করা হয়েছে নাকি কথার কথা তাই বলা হয়েছে? আমাদের প্রত্যেকটা কাজে আপনাকে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে প্রত্যেকটা এই যে 51 দফা যে আমাদের ইশতেহার ঘোষণা করা হলো, অর্থাৎ আগে আমাদের 31 দফা কর্মসূচি আপনারা দেখেছেন, প্রত্যেকটি একেবারে রিসার্চ করে তৈরি করা, পরিকল্পিতভাবে তৈরি করা। এবং এই যে যেটা আপনার পিপল পেমেন্ট যেটা সিস্টেম, এটাতে এই যে অনেকেই এটা ছিল, আপনারা জানেন যে এটা করতো, কিন্তু এটা কোনো ইয়ে ছিল না, এটা কিন্তু বৈধতা, এই আয়টাও কিন্তু বৈধ আয় হিসেবে গণ্য হতো না। যখনই এটা চালু হবে তখন এটা আপনার বৈদেশিক মুদ্রা, এটা একটা বৈধ অর্থ হিসেবে দেশে ঢুকবে এবং এটা বৈদেশিক মুদ্রাটা আমাদের কাজে লাগবে। এটার জন্য যা যা করা দরকার, যে শ্রেণীকে ডেভেলপ করা দরকার, আমাদের এই তথ্য প্রযুক্তির খাতে যারা বিশেষজ্ঞ তাদেরকে কাজে লাগানো, এসব বিষয়ে অনেক দিন ধরেই পরিকল্পনা করে তাদের সাথে কথা বলে, তাদের সাথে বহুবার মিটিং করেছেন উনি, ওখানে থাকতে স্কাইপিতে মিটিং করেছেন, তাদের সাথে বিশেষজ্ঞদের সাথে করে কিন্তু একটা খাতের আমাদের একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে। ওই কথাটা আপনার নিশ্চয়ই মনে আছে, যেটা উনি এসেই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানের বাইরে আমাদের এই স্তরের মধ্যে কোনো কিছু নেই, প্রত্যেকটা একেবারে পরিকল্পনা মতো গুছানো, এবং এই স্বপ্ন বাস্তবায়নটাই হচ্ছে আমাদের দলের মূল লক্ষ্য। জি, জনাব দেলোয়ার হোসেন খোকন, এই ইশতেহারের উপরে আপনার যদি আরও কিছু বলার থাকে আপনি 1 মিনিটের মধ্যে একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। যে আমি দর্শকদের কাছে, এখন তো ভোটের সময় চলছে, আপনারা জানেন যে আর কয়েকদিন পরেই নির্বাচন, নানাভাবে নির্বাচনটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র আছে দেশে। আজকে এই ষড়যন্ত্রের সাথে অনেক চক্র যুক্ত আছে, তো এটাকে প্রতিহত করে নির্বাচনটা সঠিক সময়ে করার জন্য দেশবাসী কিন্তু প্রস্তুত আমার কাছে মনে হয়েছে, এবং আমরা আশা করছি যে আমাদের এই পরিকল্পনাগুলো এই দেশের মানুষ গ্রহণ করেছে, এবং আমরা প্রচারে যে আমরা তো ব্যাপক সাড়া পাচ্ছি, এবং আশা করছি যে ধানের শীষে ব্যাপক ভোট মানুষ দেবে, এবং আমরা মানুষের ভোটেই আগামীতে সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব, এবং সেই সরকারের মাধ্যমে আমাদের যে পরিকল্পনা, এই দেশের ভবিষ্যৎ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ যেটা আমরা ভাবছি, সেই জায়গায় আমরা পৌঁছাতে সক্ষম হব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জনাব দেলোয়ার হোসেন খোকন আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিশেষ করে আর কয়েকদিন পরেই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা সবাই জানেন। একটি প্রধান দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক, তার ব্যস্ততা এই মুহূর্তে কত, তার মধ্যে দিয়েও উনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যারা এতক্ষণ শুনলেন, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুবর্ণভূমির সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।